একটা ডিমান্ড বা তার একটা আকুতি বা অনুভূতি তার নিজস্ব। তো আমারও মনে হয়েছে সাকিব বাংলাদেশকে এত সার্ভিস দিয়েছে, সাকিবেরও একটা আমাদের পক্ষ থেকেও বাংলাদেশের পক্ষ থেকেও সাকিবের একটা ওয়ার্ম রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে আমি আমার বোর্ড প্রেসিডেন্ট সহ আমাদের বোর্ডের যারা ডিরেক্টর আছেন, এমনকি যদি ফারুক ভাই তো অসুস্থ ছিলেন, ফারুক ভাই যান নাই, তো বোর্ড ডিরেক্টরসে কথা বলেছি, সবাই আমরা সর্বসম্মতিক্রমে সাকিবকে বাংলাদেশ টিমে চেয়েছি, প্লেয়ার সাকিবকে। তো আমারও মনে হয়েছে সাকিব বাংলাদেশকে এত সার্ভিস দিয়েছে, সাকিবেরও একটা আমাদের পক্ষ থেকেও বাংলাদেশের পক্ষ থেকেও সাকিবের একটা ওয়ার্ম রিটায়ারমেন্টের সুযোগ দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে আমি আমার বোর্ড প্রেসিডেন্ট সহ আমাদের বোর্ডের যারা ডিরেক্টর আছেন, এমনকি যদি ফারুক ভাই তো অসুস্থ ছিলেন, ফারুক ভাই যান নাই, তো বোর্ড ডিরেক্টরসে কথা বলেছি, সবাই আমরা সর্বসম্মতিক্রমে সাকিবকে বাংলাদেশ টিমে চেয়েছি, প্লেয়ার সাকিবকে। আর আপনারা যেই ইস্যুটা পরে আপনার প্রশ্নে আসবে সেটা হচ্ছে সাকিবের মামলা, এটা সেটা রাজনীতির ইস্যু। সেটা হচ্ছে আমরা সাকিবের সাথে কথা বলেছি, সাকিবের যে মামলাগুলি আছে সেগুলো অলরেডি ফাইল হয়েছে, সেগুলি নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সাথে। আমরা খুব দ্রুততম সময়ে, সম্ভবত রবি সোমবারের মধ্যেই আমরা চেষ্টা করব মন্ত্রণালয়ে সাকিবের কেসের ফাইলগুলি পৌঁছে দিতে, এবং তারপরের দায়িত্ব সরকারের কাছে পৌঁছাবো ক্রীড়ামন্ত্রীর মাধ্যমে। এমনটাই কথা ছিল আগের ক্রীড়া উপদেষ্টার সাথে। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে আগাচ্ছি, আশা করছি আপনারা। আসিফ নজরুলের কথা বলছেন আপনি আগের? আমরা তো আসলে গত 3 মাসে তিনজন উপদেষ্টা পেলাম, 2জন উপদেষ্টা, একজন ক্রীড়া প্রতিমন্ত্রী পেলাম, যার সাথে এখন দেখা হয়নি, অতীতে সম্পর্ক আছে। তো যেহেতু এটা গভর্নমেন্টের সাথে কথাবার্তা, আমাদের সিস্টেমটা এরকম, আমরা সাকিবের যে ব্যাপারগুলি আমি ডিল করছিলাম সেগুলি কাগজপত্রগুলি আমরা জমা দিব গভর্নমেন্টের। জি, আসিফ আকবরের বক্তব্য থেকে ফারুক আহমেদ আপনার কাছে আসতে চাই। ক্রিকেট অপারেশনস না, ক্রিকেট অপারেশন যারা চুক্তি বানায় তাদের সাথে আসলে আমার কোনো মানে আমি ডিরেক্ট ইনভলভ না। তো চুক্তিতে যারা করেছে তারাই ভালো উত্তর দিতে পারবে। বাট আমার সাধারণ জ্ঞানে যেটা বলে সেটা হলো গিয়ে আপনি যখন একজন আনসার্টেন, অ্যান্ড এটা আর কতদিন আনসার্টেন থাকবেন এটাও আমরা জানি না আসলে, সেই জন্যই হয়তো বা কেন্দ্রীয় চুক্তিতে নাই। বাট এটা যে খুব একটা নতুন ব্যাপার তাও না। আপনি অনেক প্লেয়ার কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও ম্যাচ বাই ম্যাচ খেলেছে, ভালো খেলে আবার চুক্তিতে এসছে। সো এইটা খুব একটা বড় ব্যাপার না আমি মনে করি। সো মানে কি, যদি সাকিব খেলে, যেটা আসিফ আকবরের মতো এতটা আপডেটেড আমিও না, আমি বললে হয়তো দর্শক হাসতেও পারে, আমার বলার আর দরকার নাই। বাট কারেন্ট সিচুয়েশনে, বাট ওর যে লেভেলে যেই আপনার ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে বেড়াচ্ছে, তাতে মানে তার সে ক্রিকেটে আছে এবং কিছু কিছু পারফরমেন্স অত্যন্ত চমৎকার। আমার মনে হয় যদি ফিটনেস লেভেলটা মোটামুটি থাকে, সাকিব স্টিল এ ভেরি গুড প্লেয়ার। অ্যান্ড যেটা বলেছে সাকিব যা করেছে আমাদের ক্রিকেটের, সো ওর যদি আপনি রাখতে চান একদম প্রথম দিকে রাখতে হবে, যে দেশের মাটিতে খেলে সে রিটায়ারমেন্টে যাবে, ওই ব্যাপারে আমি যথেষ্ট চেষ্টা করছেন। ফিটনেস, ওনার কি পরিণতি হবে, উনি কি গভর্নমেন্ট ওনাকে ধরবে কি না, আসবে যাবে, এগুলো কিন্তু ক্রিকেট বোর্ডের হাতে নেই। সো সেখানেই কিন্তু সীমাবদ্ধতা ছিল ক্রিকেট বোর্ডের এবং আমার। জি, সেই সীমাবদ্ধতার কারণেই সাকিবকে এতদিন আপনারা দেখতে পারেন। এখন আপনি মনে করেন কিনা যে ওই সময়টাতে যেটা হয়েছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যিনি ছিলেন দায়িত্বে, সরাসরি হস্তক্ষেপ ছিল আপনার মনে হয়? এখন পরের দিকে তো একসময় সে কিন্তু এটা ক্লিয়ার করে গেছে যাওয়ার আগে, যে সাকিব না খেললে উনি খুশি বা থাকবেন, আমি যদি ভুল না করি। আপনি যদি ইউ ক্যান গো ব্যাক টু দ্য নিউজ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে উনি কিন্তু একসময় বলেছেন যে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, উনি ওনার কি ইন্টেনশন ছিল, মাথায় কি ছিল, এটা কিন্তু আমার আর বলার দরকার। এটা সরকার করতে পারে কি সেটা? একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপরে যে আমরা বিশ্বকাপ খেলতে গেলাম না, এটা আরেকটা বার্নিং টপিক। এটা ক্রিকেটাররা অনেকেই গণমাধ্যমকে বলেছেন, নিজেদের নাম প্রকাশ না করে, যে আসিফ নজরুল তিনি মিথ্যা বলেছেন যে ক্রিকেটাররা খেলতে যেতে চাননি বা বোর্ডও চাননি। আপনারা কি চেয়েছিলেন কিনা আসিফ আকবর ভারতে খেলাটা হোক, চেয়েছিলেন আপনারা? সালাউদ্দিন সাহেব যেটা বলছে তার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা হয়তো আগে বললে ভালো হতো। এখন একজন যাওয়ার পরে পিছনে কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত এটা উনি ভালো বুঝবেন। আর হচ্ছে আমাদের যে ইস্যুটা ভারতে যাওয়া নিয়ে, সেটা হচ্ছে প্রথমত আত্মমর্যাদার ইস্যু, এটা রাইজ করে মুস্তাফিজ ইস্যু, দেন রাইজ করে সিকিউরিটি ইস্যু। তো সিকিউরিটি ইস্যুতে আমরা ইন্ডিয়া, এখন আইসিসি বললো আসো, বিসিসির সাথে কোনো সম্পর্ক ছিল না, যেহেতু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এটা বিসিবি এবং আইসিসির ইস্যু। তো আইসিসি আমাদেরকে সেরকম নিরাপত্তার কোনো অ্যাসুরেন্স দিতে পারে না। আর আপনি জানেন যে বিগত সরকারের আমলে অনেক লোকজন কলকাতা আছে, যেখানে আমাদের জার্নালিস্টদের একটা কন্টিনজেন্ট যাবে, আমাদের সাধারণ মানুষ যাবে খেলা দেখতে, আমাদের প্লেয়াররা যাবে। তো একটা আতঙ্ক নিয়ে যারা ভারতের মতো দেশে, তারা নিজের দেশের লোককে পিটাই মেরে ফেলছে বাংলাদেশ সন্দেহে, তো সেখানে সিকিউরিটি ইস্যু থাকে। আপনি একটু অ্যাড করবেন এখানে? ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি, আইসিসি টুর্নামেন্টে, আইসিসি যত ইভেন্ট হয়, আপনি হিস্ট্রিতে কখনো খুঁজে পাবেন না বাংলাদেশ খেলা নিয়ে কোনো প্রশ্ন তুলেছে কখনো, আপনার মনে পড়বে না, এবং না এটা করেনি কোনো দিন। সো হঠাৎ করে এবার কেন আসলো? অ্যান্ড যেটা আপনি দেখেন, প্রথম মুস্তাফিজ ইস্যু,
ওইটা কিন্তু ওরা ক্লিয়ার করে না কি ইস্যু, কিন্তু এটা মোটামুটি 25-26টা ক্লিপ যেটা বোর্ড জোগাড় করে জমা দিয়েছিল ইয়েতে, ওটাতে কিন্তু সিকিউরিটি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য রিজন, যে রিজনের জন্য আত্মমর্যাদা বলেছে একবার। এবং আমাদের তখনকার যে উপদেষ্টা উনিও বলেছেন যে মুস্তাফিজকে যেভাবে টিম থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো আইপিএলের কোনো গভর্নিং কাউন্সিল জানেন, আইপিএল মানে ইন্ডিয়ার, আপনার বিসিসিআর একজন, অন্য অনেকেই জানেন, একজনের চিঠিতে কে কে বলা হয়েছে যে একে বের করে দাও। আর সময়টা আপনি চিন্তা করেন, বিপিএল শুরু হবে মার্চের শেষে, প্রবাবলি আর না মার্চের শেষে না এপ্রিলে, যেটা গিয়ে আপনার জুম মিটিং, তারপর ইন পার্সন আসছিল, এবং এসে তারা যে কাগজটা দেখিয়েছে অ্যাবসলিউটলি আপনার স্ট্যান্ডার্ড বা জেনারেল প্রোটোকলের কথা যেটা বলেছি, 20টা টিমের জন্য যা যা এক্স্যাক্টলি তাই, নতুন কিছুই ছিল না। যেই জিনিসগুলো আপনার ইন্ডিয়া পাকিস্তান নিজেদের মধ্যে খেলতে পারে না, যেই সিকিউরিটি ইস্যুর জন্য, এগুলোর জন্য যে এক্সট্রা মেজার তোরা বলে, আমরা জেড সিকিউরিটি দিব, লাইক রাষ্ট্রীয় অতিথি যেরকম যায়, আমরা ভেন্যু চেঞ্জ করে দিচ্ছি, কিছুই এরকম আসে তো না। আপনারা পরিচালকরা একমত ছিলেন যে ভারতে আমরা খেলবো না, ভারতে সরকারের সিদ্ধান্তের সাথে সরকার আপনারা- বোর্ড, ইচ অ্যান্ড এভরি অটোনমাস বডির কেউ বা সরকারি কেউ, আপনি ইউ ক্যানট ট্রাভেল আউটসাইড ইউর কান্ট্রি উইদাউট দ্য পারমিশন গভর্নমেন্ট অর্ডার অফ দ্য, গভর্নমেন্ট অর্ডার। সো গভর্নমেন্ট অর্ডার তো দিবেন না, এটা আপনি শিওর, বাট ওনারা আগে এসছে, আমরা পিছিয়ে আসছি। প্লেয়ারদের কথা যেটা আপনি বলছিলেন, জি, প্লেয়ারদের সাথে মিটিংটা কিন্তু একদম পরে এসছে। আপনি দেখেন, এখানে আরেকটা কথা বললে আপনার সুবিধা হবে, আমরা যখন মেয়েদের ওয়ার্ল্ড কাপটা করার কথা ছিল রাইট আফটার দ্য স্টুডেন্ট আপরাইজিং, আপনি জানেন, মনে আছে হয়তো বা আপনার, এটা হলে কি আমি যখন প্রেসিডেন্ট হলাম অগাস্ট মাসে, আমাদের অক্টোবর নভেম্বর এই টুর্নামেন্টটা ছিল, যেটা আমরা দুবাইকে হোস্টে রেখে আমরা দুবাইতে গেছে। ওখানে কিন্তু 4টা দেশে ট্রাভেল ব্যান ছিল, আমরা হয়তো সিকিউরিটি দিতে পারতাম, কিন্তু যদি ওই দেশগুলো না খেলতে আসে তাহলে তো আপনি ওই টুর্নামেন্ট করে লাভ নাই। তখন কিন্তু আমরা টুর্নামেন্টে শিফট করেছি, একজন সরকারি বা একটা প্লেয়ার বা একটা আপনারা ম্যানেজার। ক্রিকেটারদের নিরাপত্তা তাদের নিরাপত্তা রাষ্ট্রই দেখবে, সেক্ষেত্রে এমন সিদ্ধান্ত ঠিক ছিল। আর প্লেয়াররা যদি নাম প্রকাশ অনিচ্ছুক হয়, তাদের জন্য অদম্য টুর্নামেন্ট করেছে এবং অনেক সংখ্যা কাটিয়ে 2028 সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, সাথে আবার ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আছে, সুতরাং টেনশনের কোনো কারণ নেই। আমরা প্লেয়ারদের উপর কনসার্ন আছি। আমি এই টপিক আর একটু কথা বলতে, হবে না এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এই বিষয়টাকে ফারুক আহমেদ আপনি কিভাবে দেখেন? জাস্ট আমি বলেছিলাম যে আমি ওইটা একটু নিব, কিছু add করবেন? হ্যাঁ। না বিরতিতে যাওয়ার আগে ওই বিরোধী যাওয়ার আগে বলেছিলাম একটা ছোট্ট জিনিস জানাই দিই, প্লেয়ারদের কল কি নাই ওয়ার্ল্ড জি কাপ, জি জি, বিশ্বকাপ, হ্যাঁ, বিশ্বকাপটা দেখেন, when you play bilateral series, bilateral মানে দুটো দেশের মধ্যে, লেটস সে পাকিস্তানে আপনি যাবেন কি যাবেন না, এই সেম সিচুয়েশন 10 মাস আগে হয়েছিল। আমি দুবাই ট্রাভেল করেছি, কোনো স্কোপ নাই, Right. এটা বলছে রাষ্ট্রীয় ব্যাপার। Right. সো এই জিনিসটা when you play ICC টুর্নামেন্ট, অ্যান্ড যখন তোর হোল বাংলাদেশের সিটিজেনদের জন্য স্টেক মানে সিকিউরিটি থ্রেট, ওখানে কিন্তু আর কিন্তু কোনো- ফারুক আহমেদ ক্রিকেটাররা মন খারাপ করেছেন, এটা তো জানেন আপনারা। আরে সেটা হয়তো তারা জানে না, মন তো আমাদেরও খারাপ। আমরা হচ্ছে আমাদের player- ইটস রাইট এনিবডি, আমরা রিড করি কেন? আমাকে যখন সরানো হয়েছিল ক্রিকেট বোর্ড থেকে, আপনি জাস্ট বৃহস্পতিবার রাতে শুক্রবারের মধ্যে নতুন প্রেসিডেন্ট, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রক্রিয়াটা ছিল হইল গিয়ে অবৈধ, মানে যেভাবে মনে মানে করেন আপনাকে যেভাবে সরানো হয়েছে, যে প্রেসিডেন্সি থেকে, জি, So, এটা সেটা আমি অবৈধ read মনে করেন করেছি। আপনি? জি। রিড করার পরে কিন্তু একটা স্প্লিট জাজমেন্ট বা যাই বলেন আপনি, বলেছে যে সরকার পরিবর্তন হলে, পিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও কোথাও না কোথাও তো ইফেক্ট হয়। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা তাদেরকে নামিয়ে দিয়েছি গভর্নমেন্ট থেকে, তখন কিন্তু সভাপতিত্বে ফারুক আহমেদ নিজেই চলে এসেছিলেন। তো আবারও কিন্তু সরকার আসেন নাই। মানে যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের চিন্তার কারণ রয়েছে, কারণ যিনি এখন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি নিজেই বলেছেন যে এই বিসিবি কমিটি অবৈধ, এই নির্বাচন অবৈধ, এবং তিনি নিজেই বলেছেন যে তাদের কাজকর্ম পছন্দ নয়। সো জি, তিনি এই কথাগুলো যখন বলেছিলেন, তখন তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন না, জি। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া সম্পাদক। জি। তো ওই স্ট্যান্ড থেকে অনেক কথা বলা যায়, বাট এখন যে স্ট্যান্ডে আছেন সেখানে তাকে আলোচনায় বসতে হবে, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যেতে হবে এবং কোথায় সমাধান সেটা খুঁজতে হবে। তো আশা করছি তিনি সেই পথেই হাঁটবেন। আর মামলা নিয়ে আমরা মোটেও বিচলিত নই, কারণ এটা কোর্টের ইস্যু। কোর্ট যদি বলে কালকে চলে যাও, আমরা চলে যাবো। আর আমরা তো কারো চাকরি করি না এখানে, বিসিবিতে আমরা স্বেচ্ছাশ্রমে আসছি এখানে। জি। আমাদের কাজ আছে, কারো ব্যবসা আছে, আমাদের ক্যারিয়ার আছে। তো এখানে আমরা আসলে ভালোবেসে আসছি, ক্রিকেটটা আমরা ভালোবাসি, এটা সুযোগ হিসেবে নিলাম জিনিসটাকে, যে আমরা সার্ভিস সম্মানের বিষয় আছে। বোর্ডের ডাইরেক্টর, বড় বড় প্লেয়ারের সাথে দেখা হবে, একটা টুর্নামেন্ট হবে, একটা দেশের সাথে কিছু কাজ করতে পারবো। তো ওইরকম কোনো থ্রেট আমি কখনোই ফিল করি না, শুধু ক্রিকেট বোর্ড না, সারা দুনিয়াতে না, যে আপনি আমাকে মামলা করবেন, জেলে ঢোকাবেন, বাদ দিয়ে দিবেন। এগুলো আসলে যখন হবে তখন দেখা যাবে। তো ওরা যেভাবে কথা বলেছেন আগে,
আমার মনে হয় তিনি এখন সেভাবে কথা বলছেন না, এবং আমি যতটুকু জানি তিনি অলরেডি বিসিবির ডাইরেক্টরদের সাথে বসার জন্য একটা শিডিউল দিয়েছেন বা নিজেই চেয়েছেন। পরেই যেই বিধিনিষেধ আরোপিত ছিল সাংবাদিকদের উপরে বিসিবিতে অবাধ চলাচলে, সেটা তিনি সিইওকে ফোন করেছেন, সেই ভিডিওটাও বেশ ভাইরাল হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় ওনার ফোন রেডি ছিল, নাম্বারও রেডি ছিল, যেহেতু সুজন ভাইয়ের সাথে আগেই যোগাযোগ, যে কারণে এক কলে ফোনটা হয়ে গেছে একদম মানে স্পিড ডায়ালিংয়ে। তো এটা খুব দ্রুততম সময় প্রেসের সামনে তিনি তাকে পেয়েছেন, সুজন ভাইকে পেয়েছেন এবং বলেছেন তার ওনার কথা বলেছেন তুলে নিতে। তো এটা এক ধরনের হিরোইক অ্যাটিটিউড, ভালো। কিন্তু জিনিসটা কতটুকু শোভনীয় সেটা তাকে চিন্তা করতে হবে, কারণ আপনি মন্ত্রণালয়ে যাননি, আপনি একটা সিইওকে বললেন, হয়তো সে মেনে নিয়েছে চাকরির ক্ষেত্রে, আমরা কিন্তু চাকরি করি না। তো সিইও জব করেন, হয়তো ওনাকে বলতে পারেন মন্ত্রণালয়ের অ্যাঙ্গেল থেকে। তো আমার কাছে ব্যাপারটা শোভনীয় মনে হয়নি। মনে হয়নি। ফারুক আহমেদ, আপনি কিছু অ্যাড করবেন? হইলে ভালো হইতো এটা। তো আপনি সব ব্যাপার যে একদম পিকচার পারফেক্ট বা সব কিছু পারফেক্ট হবে তা না, তবে হ্যাঁ ও যেটা বলেছে হয়তো বা মানে কিসের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছে এটা উনি একটু ফাইন্ড আউট করলে বলতে, বাট যেটা বলেছে একদম রেডি ছিল, পাশের থেকে বলেছে, এবং হয়তো বা সেটা অন্যভাবে করা যেত আর কি, যেভাবে হয়েছে সেটা না হয়ে। সেটাই। আপনারা দুজনই পরিচালক হিসেবে রয়েছেন, গণমাধ্যমের সাথে আপনাদের প্রতিনিয়তই কথা। গণমাধ্যম মনে করে যে এই যে পরিচালনা পর্ষদ রয়েছে বিসিবির, তারা তাদেরকে অতটা সহজ স্বাভাবিকভাবে নিচ্ছে না। একটা নানা রকম কেন গণমাধ্যমের সাথে ছবি তোলা যাবে, আঙ্গুল আর ঢুকানো যাবে, আঙ্গুল ঢুকানো যাবে না। আচ্ছা, এটা আমি উনি ক্লিয়ার করেছে, কারণ উনিও ছিলেন ওখানে। আর পুরো জিনিসটা কনটেক্সটের সাথে, মানে আমার এক্সপ্রেশন আঙ্গুল আর কনটেক্সট সাথে যাচ্ছিল না, বিকজ আমরা আলোচনা করেছি, এই জন্য আমি তো বলছি এটা হতে পারে। এবং যেই পত্রিকা গেছে সেই পত্রিকা একবার বলবে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিচ্ছে। মাঝে মাঝে একটু অসহিষ্ণু হয়ে যায় সব ব্যাপারেই। আমরা কিন্তু আমার বাউন্ডারিটা আমি বুঝি না, অ্যাজ এ বোর্ড ডিরেক্টর আমার কতটুকু বলা উচিত। আবার জার্নালিস্টরাও আপনার স্পেশালি ইউটিউবার্স, মানে উইথ জিনিস কিন্তু সবসময় যে শুধুমাত্র বোর্ডের থেকেই আসে তা না, মাঝে মাঝে কিন্তু আমরা খুব বেশি খুব কি বলবো এটা, খুব মানে ভালো ধরনের সাংবাদিকতা অনেক সময় দেখি না, মিসিং থাকে। আপনি বলছেন এখনকার সাংবাদিকতাটা একটু অনেক কম সময় ভালো হচ্ছে। কম ভালো না, কথা বলে যাই, মিডিয়ার সাথে কোনো জটিলতা নাই। এবং এটা নিয়ে পরবর্তী কথা হয়েছে, আমি বলেছি এটা কিন্তু কোরআন শরীফের আইন হয় না যে মিডিয়া কোনো ঢুকতে পারবে না। সার্কামস্টেন্স চলছে। প্রথম আলোর মতো পত্রিকা বুলবারে কার্টুন ছেড়ে দিছে, মর্নিং সানের মতো ইংলিশ নিউজ পেপার ডেইলি তারা বুলবাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিল। তারপর তার এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো আসছে, ডেইলি সান, হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার আসলো, আইসা তারপর আবার বুলবাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিল। এগুলো ওয়ান ওয়ে টিকিট। তো এখন এগুলো তো বুলবে তো সকালে অফিসে এসে বোকা হয়ে গেল, কারণ ওরা তো করছিল আম্পায়ারদের সাথে। তো এই ধরনের অপসাংবাদিকতা, যারা সাংবাদিকতা ভিড়ে ঢুকে যায়, তাদেরকে একটু ফিল্টার করার দরকার ছিল। কারণ হচ্ছে আমি পরে বলবে এটা কিন্তু আমাদের জন্য আত্মঘাতী। আমি নিজে পূর্বাচল মাঠে কিন্তু জার্নালিস্টদের ফোন করে খবর দিয়ে নিয়ে গিয়েছি যে আপনারা দেখেন, এবং আমি সবসময় সাংবাদিকদের বলি আপনারা হচ্ছে আমাদের পাওয়ার, আপনারা আমাদের সাথে থাকলে আমি সব বিষয়ে সাংবাদিক জড়াতে চাই, কিন্তু সবকিছু একটা প্রোটোকল থাকে, সবকিছু একটা প্রাইভেসি থাকে। এখন সাংবাদিকদের এই ইস্যুটা আমরা কথা বলেছি, বলবো এমন না যে কথা বলে নেই, বলেছি যে এটা ইজিয়ার করেন, বেটার। এই ক্রিক ফ্রেন্ডসির মতো যারা বড় বড় পোর্টাল আছে, অনেকদিন ধরে কাজ করে, তাদের গুডউইলে ভালো। তো আমাদের শুধুমাত্র পত্রিকা যারা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে যারা আছেন তারা তো আসবেনই। তারপর আমরা পোর্টফোলিওগুলো চেক করি, কারা বিগত গুজব ছড়ায় না, কারা সব কিছু মিলে একটা ব্যাপারটা গ্লেজে গোবরও হয়ে গেছে। তো আমি বিশ্বাস করি যে বিসিবি কখনোই আমরা সবসময় প্রেস কনফারেন্স করি, প্রেস কনফারেন্সে অনেক আলোচনা হয়, হট্টক হয়, তারপর আবার কাঁধে হাত দিয়ে চলে আসি। আরে ভাই, আমরা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করছি, এটা শত্রু না, কিন্তু ওরা হলো শত্রু। ওরা বাংলাদেশ ক্রিকেটকে এখন পর্যন্ত ধ্বংস করার জন্য কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটার আছে চাপড়ি। এই চাপড়িগুলা একবার বাদুরের মতো, যেখান দিয়ে খায়, যে মুখ দিয়ে সেদিক দিয়ে হাগে। বাদুর কিন্তু একই প্রাণী। যে তো আবার তাদেরকে কখনো কখনো দেখবেন এই শ্রীলঙ্কা বাংলা ইন্ডিয়া গেল না, 21 নম্বর র্যাঙ্কিং হবে। বাংলাদেশের কিছু ডাইরেক্টর অতীতে যারা বহুত সুযোগ সুবিধা একটু কষ্টে আছে, তারা বলতেছে বাংলাদেশ জিম্বাবুয়ে ছাড়াও খেলবে না। ওয়ার ইজ বাংলা 2028 সালে ওয়ার্ল্ড কাপ খেলছে। তো এই চাপড়ি কমেন্টগুলি, এই সমস্ত কমেন্টগুলি ফিল্টার করবে কে? মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। আইন সময় নেই, আইনের ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু এরা যে ন্যাশনাল চাপড়ি এটা কিন্তু প্রমাণিত। তো এদের দায়িত্ব কেন সাংবাদিকরা নিবে? আমরা চাচ্ছি যারা রিয়েল জার্নালিস্ট তারা অবশ্যই ওয়েলকাম, বিসিবি প্রেসিডেন্টের বসে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই চাপড়িগুলোকে অবশ্যই ফিল্টার করে আলাদা করতে হবে, তাহলে ক্রিকেটের জন্য অমঙ্গলজনক। আমার খেলা ইনফ্যাক্ট একদিন পোস্টপোন হয়েছিল, সেই এম নাজমুলের পক্ষে আসিফ আকবর একটা মন্তব্য করেছেন। আপনি বলেছিলেন যে 6 মাসের মধ্যে দেখবেন উনি কি জিনিস। এখনো বলি, জি এখনো বলে আল্লাহর ওয়াস্তে এখন আপনি যাবেন না, কারণ এদেরকে আপনি ফেস করতে পারবেন, আমি আছি। আর আপনি আগে থেকে লিখিত নেবেন কি কি প্রশ্ন করবে, এই সিলেবাসের বাইরে গেলে প্রবলেম হবে। উনি একটা সহজ সরল মানুষ, সৎ মানুষ, একটু রাগী মানুষ।
তো নাজুল ভাইয়ের কথার সাথে ব্যক্তিগত, সেটার জন্য উনি সরি বলেছেন। উনি নিজেও বলেছেন কখনো যদি টাইমের সাথে দেখা হয় আমি তাকে সরি বলবো। তারপরে যদি আপনি পেঁচান তাহলে আপনার লোক ভালো না, আপনি শুধু পেঁচাবেন। তো আমি মনে করি যে নাজুল ভাই একটা ভালো মানুষ, ওনার কাজ করার সুযোগ দেওয়া উচিত। আর বিপিএল যেটা খেলা বন্ধ হয়েছে এটা ছিল অন্য খেলা, এটা শুধুমাত্র নাজুল ভাইয়ের বক্তব্য ছিল কি না, খেলা সেটা? এটা ছিল 2-in-1 গেম একটা, এই সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম টাইপের খেলা ছিল। তো যেটা আমরা অবশ্যই এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং বাইর করতে হবে যে ওই আমরা দেখেছি ফারুক ভাইয়ের মতো লোক, আমাদের আরেক ডিরেক্টর শামীম ছিলেন ভাই, ওরা হাঁটতেছে এরা হাসাহাসি করতেছে, কোনো সম্মানবোধ নাই। তো একটা প্রেসিডেন্ট হাঁটছে, উনি বেরোয়ার দরজা খুঁজছেন, আর কিছু কিছু প্লেয়ার হাসাহাসি করতেছে, একটা রেসপেক্টের জায়গা থাকে। ক্রিকেট খেলা জেন্টলম্যানের খেলা, এটা এখানে আপনাকে ভদ্রতা শো করতে হবে। আপনি যত বড় প্লেয়ারই হন, আপনাকে শেষ পর্যায়ে আপনাকে একটা আভিজাত্যের একটা ভদ্রতা বজায় রাখতে হবে এটা। তো এগুলো আসবে পরে। তো আমরা আপাতত যেটা বলছিলেন আপনি এই নাজুল ভাইয়ের কথা, নাজুল ভাই বিসিবির জন্য একটা অ্যাসেট। আমি মনে করি নাজুল ভাইকে বাংলাদেশের অর্থমন্ত্রী বানালে বাংলাদেশ উপকৃত হবে, শুধু প্রেস থেকে দূরে রাখতে হবে। প্রেস থেকে দূরে রাখতে হবে। ফারুক ওনার আহমেদ, প্রেসটা আমি ফেস করব। জি জি ফারুক আহমেদ, আমাদের শোতেই একজন সাবেক জিতে গেছেন। জি। আপনি যদি ম্যাচ জেতার পরে যদি একজন ক্রিটিক্যাল মানুষ এসে বলে যে আপনার ওই সময় ব্যাটিংটা একটু স্লো ছিল, আপনি কি খাবেন ওইটা? আই হ্যাভ প্রুভেন বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে 12.5 বুয়েটের একজন প্রফেসর, টেন্ডার অ্যান্ড পারচেজের আপনার মাহবানাম, তারা মিটিং করে তারা বের করেছে বেস্ট কোম্পানিটাকে দেওয়া, যাদের 3টা লেয়ার অফ সিকিউরিটিজ আছে। আপনি একবার টিকিটটা দিবেন, চেকড ইন, ডান, ওই টিকিটের কোনো কিছু হবে না, ব্ল্যাক করতে পারবেন না। আপনি দেখবেন প্রথম দিকে চেষ্টা যদি আমরা করতে পারি, কিন্তু এই করে আপনি কোনটা বিশ্বাস করবেন? আপনি আপনার হাতে যে জিনিসটা আছে ওটা, নাকি আপনি হতে পারে সে এই ডিজিটাল প্ল্যাটফর্মটা হোক, এটা চাচ্ছিল না আমার মনে হয় এখন। কেননা সে কিন্তু 2-3 দিন, আপনি জানেন প্রথম দিন টিকিট কাউন্টারে আগুন লেগেছিল, বিকজ আপনার নতুন সিস্টেম, এটা কিন্তু আপনার তো সহজ না, যেহেতু প্রত্যেকটার এনআইডি আপনার করে যে বললাম 3টা সিকিউরিটি পার হয়ে যেতে হয়, তখন কিন্তু দেরি হচ্ছিল দেখে মানুষজন ওয়াজ নট ভেরি হ্যাপি। এই কাজটা হয়েছে 3 দিন দেরি হয়েছে কিন্তু এই ফাইম সিনার জন্য। এটা যদি 3 দিন আগে হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। তারপর তো আপনার ইট ওয়াজ হিস্ট্রি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যারা আগে কাজ করেছে 1.5 কোটি টাকায় টিকিটের স্বত্ব দিয়ে দিয়েছে আরেকজনকে, যারা 8 বছরে 15 কোটি টাকা 14 কোটি টাকা সেল করেছে, আমি যেটা 1 বছরে 12.5 কোটি টাকা সেল করেছি। মহাসাগরের মধ্যে এই অভিযোগও ছিল যে আপনি যখন বিপিএল গভর্নিং কাউন্সিলটা চালিয়েছেন অ্যাজ এ প্রেসিডেন্ট, তখন আপনি কারোর সাথে কোনো কথা বলতেন না, বিকজ তারা আমরা চাচ্ছিলাম ফেল করি। আচ্ছা। তারা আপনার 8জন তো আপনার দিয়েছে নো কনফিডেন্স মোশন, জি। মানে আপনার এটা তো কোনো কনস্টিটিউশনে নাই। তারা যে আমার বিরোধিতা করছিল ডে 1 থেকে। সো আপনি কাজ করবেন না। ফাইম সিনা বাইরে ছিল, দেশের বাইরে ছিল 15 দিন বিপিএল চলাকালীন। নাজমুল আবেদিন মেম্বার সেক্রেটারি ছিল 22 দিন দেশের বাইরে। মাহওয়ানাম শুধুমাত্র আপনার ওই প্লেয়ার ড্রাফটের দিন কাজ শেষ করে কেউ আসে নাই। আপনি আসবেন না, এবং প্রতি পদে পদে ওরা চেয়েছিল বিপিএল ফেল করুক। আপনি এবার মিলিয়ে দেখেন, আপনাকে আমি এটা আপনার জন্য ভালো হবে, ইফ ইউ কম্পেয়ার লাস্ট বিপিএল এন্ড দিস বিপিএল And previous BPLs also. হ্যাঁ, অ্যান্ড প্রিভিয়াস বিপিএলস অলসো, জাস্ট টেক আউট স্টুডেন্ট আপরাইজিংয়ের পরে 1-1.5 মাসের মধ্যে ডিসিশন নিয়ে যেই বিপিএলটা অনুষ্ঠিত করেছি আমি, আপনি ওরাই বলছে আমি কাউকে কাজ করতে, আসলে ওরা কেউ কাজ করতে চায়নি, আসেও নাই, কেউ কাজ করতে চায়নি। পদে পদে চাচ্ছিল আমি ফেল করি। So, এবারে বিপিএলটা ভালো হয়নি বলছেন আপনি, সিলেক্ট মানে আমি বলছি না, ইউ গো থ্রু দ্য স্ট্যাটস, ডোন্ট পুট ইউর ওয়ার্ডস ইন মাই মাউথ। না না, আমি সরাসরি কথা বলছি। এটা কনসিডার করা যায়, ঠিক আছে, আমার upset. শো কিন্তু দের ব্যাংক গ্যারান্টি যেটা নিয়ে মেম্বার সেক্রেটারি বারবার, নট ইভেন হাফ। হ্যাঁ, nobody, only one কেউই team, দেয়নি। রংপুর রাইডার্স given probability। বিসিবিরই কাজ তো ছিল সেটা, বিসিবি পে করেছে। আপনি আমার কথা শুনে, জি। সো আপনি ইফ ইউ কম্পেয়ার, আবার কম্পারিজন যদি এসেই গেছে, গতবার আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন পুরা পাওনা 2,21,00,000 টাকা, এবার একটা টিমের থেকে পাওনা লেগে 11,40,00,000 টাকা। টিকিটের বাদ দেন, এখন আপনি দেখেন কতগুলা টিম আপনার পেমেন্ট করেছে এবার। এইটা আই থিঙ্ক আমি ক্রিকেট বোর্ডের একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি বলবো যে আমরা প্রকাশ করি, তারপরে এটা তো স্বচ্ছতা আসবে। হ্যাঁ, তবে সব তো আর খারাপ না। এবার আপনার সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট আপনার বেটিং যেটা হতো, যেটা কন্ট্রোল করতে পারছিলাম না, এটা কিন্তু ইটস এ গুড সাইড দ্যাট আমরা এটার একটা কন্ট্রোল এনেছি, যেটা খুব জরুরি। আপনি আর কি। আচ্ছা, হ্যাঁ, আমার দৃষ্টিতে কিন্তু ফারুক ভাই বলবেন, উনি রুলসের কথা বলবেন, এটা আগেরটা এমন ছিল, বাট ইতিহাসটা কথা বলবে বেসিক নিয়ে, জি। খাতায় কি লেখা আছে।
তো সেটা আমি বলছি যে বোর্ডটা আমরা অনেক লেটে দায়িত্ব গ্রহণ করা এবং প্রায় 1.5 মাস আমরা পিছিয়ে আছি। সেই থেকে বিপিএল এর যে ল্যাকিংগুলো ছিল সেটা এটার জন্য সরি বলা ছাড়া কোনো উপায় নেই আসলে। একদমই সময় নেই, যেহেতু বিপিএল এর কথা বলছিলেন ফারুক আহমেদ, বলেছেন যে বেটিংটা অনেকখানি কমেছে, স্পট ফিক্সিং এর কথা 82% বলেছেন কমে হয়তো। গেছে, হ্যাঁ। জি, কিন্তু বিসিবি পরিচালক নিজেই তো এরকম একটা কেসের সাথে সম্পৃক্ত এবং মানে সেটা তো আপনি জানেনই। হ্যাঁ, এটা এবং পরিচালকের বিরুদ্ধে যিনি নিউজটা করেছেন অভিযোগটা বা করেছেন, অ্যালিগেশনটা রিয়াজ করেছেন, আজিম করেছেন, জি। হ্যাঁ, ওই যে ওর পিছে আমরা আবার লেগে আছি, কারণ এটার তদন্ত রিপোর্ট হচ্ছে, এটার সাথে কথা হচ্ছে, আমরা মোটামুটি কাজে চলে আসছি। আমরা আশা করি যদি শামীম দোষী হয় তাকেও ধরে ফেলবো, আর যদি যে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে শামীমের ভাষ্য অনুযায়ী জি। আমরা তাকেও ধরে ফেলবো। বাট যে অন্যায়কারী সে ধরা পড়বে দ্রুত, এবং আমাদের ডকুমেন্ট চলে আসছে কাছাকাছি। জি। সময় দিতে হবে একটা জি। আপনি যদি কালকেই চান রেজাল্ট, এটা হবে না তো। আপনি জি। এই যে কি মেয়েটার নাম জাহানারা, আপনি জাহানারা ইস্যু কালকে তো রেজাল্ট হবে না, সময় লাগে 4 মাস। এখন তো জাহানারাটা ইস্যু, এখন তো কোনো কথা নেই। 21 সালের ঘটনা, এটা সমাধান হইলো বা পরবর্তীতে প্রসিডিউর চলবে, তাহলে আপনি কালকে আমাকে চাপ দিচ্ছেন কেন? আমরা বিসিবিতে আসার পর কন্টিনিউয়াস চাপে আছি। এই আপনি নামটা বললেন, এই ধরনের চাপড়িগুলো আমাদের চাপে রেখেছে সাংবাদিকরা না। এই সাবেক ফুটবলারই এখন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, কি এক্সপেকটেশন আছে তার কাছ থেকে? 10-20 সেকেন্ডস পাবো আমরা। এই সাবেক ফুটবলার তুনি তাবি তাওয়ালের সাথে আরেকটা প্যানেলের সমর্থনে ছিলেন, যে কারণে ফুটবল নিয়ে খুব একটা কথা বলেন না, কারণ ওখানে অন্য সুযোগ নেই। তবে আজকে 30 বলে যাই, আমাদের বিসিবি যিনি চিফ এবং বাহুফের যিনি চিফ, এই 27টা ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে একটা অর্ডিন্যান্স জারি করে তাদেরকে প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়া হোক, তাহলে ক্রীড়া মন্ত্রণালয় এনএসির যে ফাইল চালাচালের দৌড়দৌড়ি আছে, সেখান থেকে বাংলাদেশের স্পোর্টস বাঁচবে।